ছাত্রলীগের আওয়ামী লীগ এখন নতুন দল করলে তাদের আর কোনো দায় থাকবে না, এই শিবিররা ওনাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে দিবে। আব্দুল মালেককে দেশের শত্রু বলাটা এটা আসলে মানে ছাত্র দলের কোন এথিক্সের সাথে যায় বা এটা কোন গণতান্ত্রিক কোন ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা আমি জানি না। সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যখন শরীফ ওসমান হাদির খুনিদেরকে বিচারের আওতায় আনা হয়। কোন ইভেন্টটা বাংলাদেশ বিরোধী, আমাদের কোন রাজনীতিটা বাংলাদেশ বিরোধী? নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শারমিন। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন কাজী জিয়াউদ্দিন বাসিত, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমার সাথে রয়েছেন রেজাউল করিম শাকিল, ছাত্র কল্যাণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং রয়েছেন মেঘমল্লার বসু, শিক্ষা ও গবেষণা সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। শুরুতেই যে আলোচনা দিয়ে আমরা আজকের কড়া আলাপটি শুরু করতে চাই, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি গতকাল একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড, আমরা সবাই জানি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে তিনি মন্তব্য করেছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারত সরকারের উচ্চপদস্থ নেতৃত্বের যোগসূত্র রয়েছে। শুরুতে মেঘমল্লার বসু, আপনার কাছে আমি আসতে চাই যে মমতা ব্যানার্জি যে শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ড কারা জড়িত, কারা অভিযুক্ত এবং খুনিদের প্রসঙ্গে যে বলছেন সেটা আসলে কি স্পষ্ট করে দেয়, কি বার্তা দেয় এই মুহূর্তে? আমার কাছে মনে হয় যে এখানে আসলে যেই ব্যক্তি বলছেন সেই ব্যক্তি সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে রাখা দরকার। চিন্তা ভাবনা করে রাখা দরকার বলতে যে উনার পলিটিক্যাল ল্যান্ডস্কেপে এই মুহূর্তে এই ধরনের একটা বক্তব্য দেওয়ার কারণ কি হতে পারে। কারণ আমরা জানি যে উনি অতীতেও এরকম নানান ধরনের কথাবার্তা বলেছেন, যেসব কথাবার্তার সঙ্গে হয়তো বাস্তবতা সবসময় মিল নেই, এবং নিজের পলিটিক্যাল অপোজিশনকে ঘায়েল করার জন্য তার নামে বিভিন্ন রকম বিস্ফোরক মন্তব্য করার একটা লং ট্র্যাক রেকর্ড আছে। আপনি জানেন কিছুদিন আগে নির্বাচন হারার পরে উনি মুখ্যমন্ত্রিত্ব হারান নাই, ওনারাই নির্বাচন জিতেছেন, এরকম বক্তব্য উনি দিয়েছেন। সো সেটা মাথায় রাখা দরকার আছে প্রথমত। মানে মমতা ব্যানার্জি বলেছে বলে এটা খুব ক্রেডিবল কোনো সোর্স হয়ে যায় না। মমতা ব্যানার্জি সোর্স হিসেবে খুবই কি বলবো, ওনার ক্রেডিবিলিটির যথেষ্ট অভাব আছে। কিন্তু তারপরেও এরকম একটা বক্তব্য তো ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই যে ভারতীয় একটা রাজনৈতিক দলের যদি আসলে এটার সাথে কোনো ধরনের যোগসাজশ থেকে থাকে সেটা একটা হিউজ ঘটনা, এবং সেটা আসলে এতদিন পর মমতা ব্যানার্জির মুখ থেকে কেন আসছে, এটা তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক সম্পর্কে কি বলে? কারণ যদি এরকম একটা হত্যাকাণ্ডের সাথে আসলেই বিজেপির কোনো ধরনের কানেকশন থেকে থাকে, আমি যদি ভুল না করে থাকি উনি অমিত শাহর নাম ডিরেক্টলি নিয়েছেন, যে অমিত শাহ তো অমিত শাহর যোগসাজশ আছে, এটা অনেক বড় একটা অভিযোগ যে অমিত শাহ দেশের মানে একদম নীতি নির্ধারকদের একজন। তো সেটা হলে আসলে এটা বাংলাদেশের দিক থেকেও আসলে এইটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, এবং এই কথাটা বলা দরকার যে আসলে ইন্টারিম আমলে এটা নিয়ে প্রচুর পরিমাণে জল ঘোলা হয়েছে, প্রচুর পরিমাণে রাজনীতি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন হাদিকে বিক্রি করে প্রচুর পরিমাণে মানে ফুটেজ এবং হাদিকে বিক্রি করে প্রচুর পরিমাণে নিজেদের রাজনৈতিক প্রয়োজন মিটিয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আসলে বিচারের প্রশ্নটা কিন্তু অধরাই রয়ে গেছে যে আসলে এইটার যেই বিচারের স্বচ্ছতাটা দরকার ছিল একদম শুরু থেকেই নানান স্পেকুলেশন হয়েছে যে এ হত্যা করেছে, ও হত্যা করেছে। প্রথম দিকে বিএনপির দিকে বা মির্জা আব্বাসের দিকেও কিছু ঘন্টা অভিযোগ তোলার চেষ্টা হলো যে চাঁদাবাজদের বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে, এগুলা ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতাদের কথা থেকে আসলো। ইয়ার পরে তারপর আমরা দেখলাম এটা সরে গেল, এটা মুভ করে হলো যে যা হাদিকে হত্যাযোগ্য করেছেন কারা, যারা হাদির সমালোচনা করেছেন। আচ্ছা, এইটা আর এক হাস্যকর জিনিস। মানে শরীফ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় শরীফ ওসমান হাদির রাজনীতি আমার বিরোধী রাজনীতি, তা আমি তার সমালোচনা করবো না? সেও তো অত্যন্ত তীব্র ভাষায় মানুষের সমালোচনা করতো, কিন্তু লাইনটা তো কোথাও টানতে হবে যে শরীফ ওসমান হাদির সমালোচনা কে করেছে। শরীফ ওসমান বলছে যে শরীফ ওসমান হাদির সমালোচনা করে তাকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল। এই নেগেটিভ আমরা অনেকদিন দেখেছি। শরীফ ওসমান হাদিকে তো হত্যাযোগ্য করে তোলা হয়নি। হত্যাযোগ্য করে তোলার অর্থ হচ্ছে যে কেউ একটা মানুষ মারা গেলে তখন সেই হত্যাকাণ্ডটার বিচার না চাওয়া,
যে সে তার জানোবা তার মারা যাওয়াটা জাস্টিফাইড ছিল। তো আমরা তো আসলে বামডান মধ্য নির্বিশেষে সবাইকে শরীফ ওসমান হাদির মৃত্যু সেটাকে আনইকুইভোকালি কন্ডেম করতে দেখেছি, কিন্তু তারপরে ওই হত্যাযজ্ঞের ন্যারেটিভ অনেক দিন ধরে চললো। এবং তারপর আমরা দেখলাম তার মৃত্যু যেদিন ঘটলো সেদিন আপনার ডেইলি স্টার, প্রথম আলো, বিভিন্ন ছায়ানট, উদিচি এইসব জায়গায় হামলা হলো, এবং সেটা কিন্তু ওই ন্যারেটিভ ধরেই যে কারা তাকে হত্যাযোগ্য করে তুলেছেন। তো এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হলো যে পলিটিক্যাল অপোজিশনকে ঘায়েল করার একটা প্রচন্ড প্রচেষ্টা হলো, কিন্তু যেটা দরকার ছিল আসলে একটা নির্মোহ বস্তুনিষ্ঠ বিচার হওয়ার, সেটা হলো না। সেই বিচারটা আসলে এখনো অধরা, এবং এই জায়গা থেকে এই দাবিটা জানাতে চাই যে আসলে এই বিচারটা ঠিকভাবে হওয়ার যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখনো ফুরায় যায় নাই। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের একটা নির্মোহ বিচার দরকার। জি, মেঘমল্লার বসে আবার আসবো আপনার কাছে। রেজাউল করিম শাকিল, এই একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, যেমনটা বলছিলেন মেঘমল্লার, যে মমতা ব্যানার্জির কিছু একটা মন্তব্য, এই সোর্সটা আসলে যথেষ্ট না, এবং অমিত শাহকে সরাসরি উল্লেখ করে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি উল্লেখ করে যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, এমন প্রসঙ্গ কিন্তু তিনি এনেছেন, এবং বারবার বলেছেন মমতার ভাষ্য মতে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন আপ থোড়া বেঙ্গল পুলিশকে বল দো এ বাত বাহার মে না যায়, মানে হচ্ছে আপনি পশ্চিমবঙ্গের পুলিশকে একটু বলে দিন যেন এই কথাগুলো বাইরে প্রকাশ না পায়, তাহলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এখন আমার কথাটা হচ্ছে যে এই যে তৎকালীন যে সমস্যাগুলো নিয়ে এখন মমতা ব্যানার্জি মুখ খুলছেন, এটিকে কি শুধুমাত্র তার স্বার্থের কারণে তিনি মুখ খুলছেন, নাকি আসলে বিষয়গুলো আমাদের দেশের সাথে খুব বেশি প্রাসঙ্গিক? জি, আপনাকে ধন্যবাদ। যে সমস্ত দর্শক দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটি করেছেন, মমতা ব্যানার্জির গতকালকের বক্তব্য থেকে আমরা বিপুল প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। সকল শ্রেণী পেশার, সকল দল মতের মানুষের প্রতিক্রিয়া আসতেছে। এর মধ্যে মেঘমল্লার যেটি বললেন, এরকম তার সোর্সের ক্রেডিবিলিটি নিয়েও কথা আসছে। আমরা দেখতে চাইব যে এরকম ঘটনা ভারত কিংবা ভারতীয় সরকারের উচ্চ পর্যায় থেকে ইতিপূর্বে কখনো হয়েছে কিনা। 2023 সালে কানাডায় একটি হত্যাকাণ্ড হয়, যা একজন হচ্ছে শিখ নেতা হরদীপ সিং নিজার। সেখানে ওই হত্যাকাণ্ডের পর কানাডিয়ান যে ইন্টেলিজেন্স তারা করে প্রমাণ করে যে সেই হত্যাকাণ্ডের সাথে ভারতীয় সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব একদম বাই নেম অমিত শাহ নির্দেশে ওই হত্যাকাণ্ড হয়। পরবর্তীতে কানাডিয়ান ইন্টেলিজেন্স ওইটা তাদের যে 5 আইস, তাদের একটা বন্ধুরাষ্ট্র লন্ডনের ইউকে ইন্টেলিজেন্সের সাথে ওরা এটা শেয়ার করে। ওরা ফার্দার ইনভেস্টিগেশন করে, ওরাও এটা প্রমাণ পায় যে ভারতীয় সরকারের উচ্চ পর্যায় থেকে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং ওরা একটা বিখ্যাত ওই সময়কার একটা আলোচিত ছিল যে একটা 22 মিনিট একটা ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারিতে এটা প্রমাণ করা হয় এবং সুস্পষ্টভাবে বলা হয় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা নানান সময় সারা বিশ্বে এই ধরনের গুপ্ত হত্যা বা এই টাইপের ঘটনা তারা করে থাকে। তো আমরা দেখব যে ওসমান হাদির বক্তব্য কিংবা তার যে ভারতীয় আগ্রাসন বিরোধী, ওসমান হাদি খুবই খোলামেলা কথা বলতেন, রাগ ঢাক রেখে কথা বলতেন না। এই জিনিসগুলো সুস্পষ্টভাবে কাদের বিরুদ্ধে যায়, সেই জায়গা থেকে কারা সংক্ষুব্ধ হওয়ার কথা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মমতা ব্যানার্জির বক্তব্য আমলে নেওয়ার মতো যথেষ্ট এখানে সোর্স এবং যথেষ্ট বিশ্বাসযোগ্যতার জায়গা আছে। পাশাপাশি আমরা এই জায়গাটি থেকে মমতা ব্যানার্জির বক্তব্যে উনি যে জিনিসটা ইন্ডিকেট করেছেন যে যদি নাম বলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, কার নাম বললে বাংলাদেশ উত্তাল হবে। আমরা দেখব যে ঘটনার দিন আসলে কি হয়েছে। ঘটনার দিন দুপুর 2টা-2:30টার দিকে ওসমান হাদিকে গুলি করা হয়, আর সীমান্ত দিয়ে রাত 11টার দিকে হচ্ছে ফয়সাল এবং তার সহযোগী যে আলমগীর ওরা সীমান্ত দিয়ে নেত্রকোনা সীমান্ত দিয়ে পার হয়। এই যে ঢাকা থেকে আমিনবাজার হয়ে, তারপর হচ্ছে মানিকগঞ্জ হয়ে, ময়মনসিংহ হয়ে, নেত্রকোনা দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, একটা লম্বা সময় পথ পাড়ি দিয়ে যায়। এই সময়টায় সরকারের পক্ষ থেকে সীমান্ত সিলগালা করার নির্দেশনা দেওয়া হয়। এরপরও কিভাবে এই দিক দিয়ে খুনিরা পালিয়ে যায়, যেখানে সন্ধ্যা 6টা, 7টা, 8টার মধ্যেই বেসরকারিভাবে অনেকে এটা কনফার্ম করে যে গুলিটা কে করেছে, কারা হাদির সাথে গত কয়েকদিন ধরে ছিল। এভাবে সুস্পষ্টভাবে আইডেন্টিফাই হওয়ার পরও বাংলাদেশের গোয়েন্দা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি তারা কিভাবে ব্যর্থ হলো তাদেরকে সেই সীমান্তে আটকানোর জন্য। এবং এই পুরো ঘটনাটায় তারা ভারতে যায়, সেখানে ভারতে তাদেরকে কারা শেল্টার দেয়, এরপর তাদেরকে গ্রেফতার করে। ফাইনালি গতকাল মমতা ব্যানার্জি যে কথাটি বলেছেন, এর মাধ্যমে যে ভারতীয় সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরা অমিত শাহর কথা সরাসরি বলেছেন। এই টোটাল জিনিসটা এটা কি শুধুমাত্র নিছক একটা পলিটিক্যাল মার্ডার বা একটা হত্যাকাণ্ড হিসাবে দেখার পক্ষে আমরা না। আমরা এটাকে বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা আমাদের রাষ্ট্রীয় যে ডিগনিটি, সেই জিনিসটাতে এই জিনিসটাকে আমরা প্রশ্ন করতে চাই যে আদৌ কি আসলে আমাদের সভরেন্টি বলে
আমরা আমরা যে জিনিসটা নিয়ে গর্ব করি এই জিনিসটার মধ্যে এটাতে আঘাত করা হয়েছে কিনা। তারপর আপনি দেখবেন যে ইনকিলাব মঞ্চ নির্বাচনে কয়েকদিন আগে এবং আরেকটি বিষয় আমি আমি একটু শেষ করি প্লিজ। ইনকিলাব মঞ্চ নির্বাচনের 4-5 দিন আগে এটা নিয়ে জাতিসংঘের তদন্তের দাবি জানায়। সেটা নিয়েও অনেক ধরনের কথাবার্তা হয়। ইনকিলাব মঞ্চকে ভিলিফাই করা হয়, তারা নির্বাচন বানচাল করতে চায়, তারা বারংবার স্টেটমেন্ট দেওয়ার পরও এই টাইপের নান ন্যারেটিভ উৎপাদন করা হয়। আচ্ছা, তো আমরা পুরো ঘটনাটায় দেখব যে ওসমান হাদিকে হত্যা করা, গুলি করার পর তাকে সে 5-6 দিন 7 দিন পর মারা যায়। এরপর ওসমান হাদির যে তার ব্যাপারে সকল শ্রেণীর মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, এইটাকে আবার মুছে দেওয়ার জন্য ওসমান হাদিকে ভিলিফাই করা, তার ছবি দিয়ে লক্ষ লক্ষ বট আইডি খোলা, বট আইডির মাধ্যমে ওসমান হাদিকে জনপরিসরে ঘৃণিত করে তোলা, এই টোটাল জিনিসটা এটা শুধুমাত্র দেশের গণ্ডির মধ্যে আবদ্ধ না, এটা দেশের গণ্ডি পেরিয়ে আমাদের পার্শ্ববর্তী যে দেশ সেই দেশও এটাতে সম্পৃক্ত আছে এবং এটার যথেষ্ট জোরালো সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে যে মন্তব্যগুলো আর সেই প্রসঙ্গে কিছু যোগ করতে চান কিনা আপনি? শরীফ ওসমান হাদির ভাই গতকালকে 2টি স্ট্যাটাস দিয়েছে পরপর। প্রথম স্ট্যাটাসে সে বলেছে যে ইন্টারিম সরকারের কিছু উপদেষ্টা, বিএনপির কয়েকজন মন্ত্রী, এমপি এটাতে আছে। পরের স্ট্যাটাসে উনি আবার আরেকজন আমিরের পিএসের ব্যাপারে বললেন। তো আমার মনে হয় যে ওনার সেকেন্ড পোস্টার কথা যদি দেখেন, সেখানে বলা হচ্ছে যে ওসমান হাদিকে ঢাকা 8 থেকে প্রত্যাহার করার জন্য অনেক বেশি চাপ দেওয়া হয়েছে। সো পলিটিক্যাল ডিসকাশন, নেগোসিয়েশন, নির্বাচনের সময় কাউকে রিকোয়েস্ট করা কিংবা কারোর সাথে এই ধরনের নেগোসিয়েশন আসে, এটা খুবই কমন ঘটনা। এবং ওসমান হাদির সাথে জামাতের, বিএনপির নানান পর্যায় থেকে আলাপচারিতা চলছিল। জামাত থেকে ওসমান হাদিকে অন্য আসনে ইলেকশনের প্রস্তাবনা দেওয়া হয়েছে, ওসমান হাদি ঢাকা 8 করবে, এরকম সিরিজ আকারে অনেকগুলো আলোচনা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। কিন্তু এরকম আলাপচারিতা হওয়া কিংবা প্রস্তাব যাওয়া এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, এটাতে দূষণীয় কিছু আছে বলে আমার কাছে মনে হয়। রেজাল্ট করিম শাকিল, আবার আসবো। কাজী জিয়াউদ্দিন বাসিত, আমরা দুই ধরনের মন্তব্য শুনছিলাম দুজনের কাছ থেকে, যে এই মমতা ব্যানার্জির মন্তব্যের পরে একজন বলছেন যে মমতা ব্যানার্জির সোর্স অতটা ক্রেডিবল সোর্স না, এবং সেই সাথে আরো একজনের মন্তব্য যেটি শুনছিলাম আমরা এতক্ষণ, রেজাল্ট করিম শাকিল বলছিলেন যে হ্যাঁ অবশ্যই কন্ট্রাডিক্ট করছে। এখন আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের আমলে এই যে ভারতের ইশারায় ঢাকার প্রাণকেন্দ্রে প্রকাশ্যে খুন হয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার ঘটনাটা আপনার কাছে কতটা সাধারণ ঘটনা মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা টিভি সেটের সামনে বসে দেখছেন তাদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম। শহীদ ওসমান হাদির সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে এবং ওর জীবনেরও মনে হয় সর্বশেষ টকশোটা আমার সাথেই ছিল গ্লোবাল টেলিভিশনে। তো ওসমান হাদিকে খুব কাছ থেকে, বা জুলাই যোদ্ধা ছিল, তারপরে মিডিয়াতে অনেক ইস্যুতে অনেক সময় গালাগালি করে আলোচনা এসেছে, অনেকে ভালো কথা বলে আলোচনা এসেছে, অনেক ধর্মীয় কথা বলে আলোচনা এসেছে। এবং ওসমান হাদি যখন শহীদ হওয়ার পরবর্তী সময়ে সারা বাংলাদেশে একটা প্রতিবাদের ভাষা চলে আসছে একজন জুলাই যোদ্ধা হিসেবে। আপনি জানেন এই বাংলাদেশের মানুষ যে কোনো অভ্যুত্থানকে ধারণ করে, লালন করে, পালন করে, ঠিক তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তখন তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে, বিক্ষোভ সমাবেশ করেছে। পরবর্তীতে আবার আমরা আইন মন্ত্রণালয়ের ওখানে গিয়ে স্মারকলিপিও দিয়েছি। এবং আমাদের দলের প্রধানও যখন দেশে ফেরত এসে তার দ্বিতীয় দিনের মাথায় উনি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছে। সুতরাং শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার পরের সময় অবশ্যই আমরা তাকে অনুভব করি একজন জুলাই যোদ্ধা হিসেবে সে কাজ করেছে। আবার এখানে দুইজনের কথা এসেছে যে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, এই বক্তব্যটা পুরোটাই অসম্পূর্ণ। আর একটা অসম্পূর্ণ বক্তব্য নিয়ে আমাদের যে টেবিল টক যে আলোচনা আছে এবং এটাকে ভিত্তিহীন বা এটা রিলায়েবল সোর্সটা কি, সে নির্বাচনে হেরেছে বিজেপির সাথে, বিজেপির প্রধান প্লাস স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সে অমিত শাহের নাম উল্লেখ করেছে এবং নাম বলবে না, বলতে চায় না। তো এটা একটা অসম্পূর্ণ বক্তব্য। একটা অসম্পূর্ণ বক্তব্য নিয়ে অবশ্য আমাদের উদ্বেগের প্রকাশ আছে যে শরীফ ওসমান হাদির তাহলে কি, আমরা যেটা জানি, আপনি জানেন যে বর্তমানে এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির যেই 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে সরকার ইন্টারিম গভর্নমেন্ট সহ গ্রেপ্তার করার সুযোগ হয়েছে এবং পরবর্তী STF এর মাধ্যমে ইন্ডিয়াতে 2 জন গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিচার কার্য খুব শীঘ্রই দেশে আনার জন্য ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের আলোচনা চলছে। আর আমরা দেখেছি, আমি আজকে একটা রিপোর্ট দেখলাম যে শহীদ শরীফ
শরীফ ওসমান হাদির যে তদন্ত এখন সিআইডিতে আছে, উচ্চতর তদন্তের জন্য তাকে দেওয়া হয়েছে। এই জায়গাটাতে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, বর্তমান নতুন সরকার বাংলাদেশে এসেছে 100 দিনের মাথায়, ভারতের সাথে যে দেশের একটা প্রতিবেশী সম্পর্ক, এই সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে আমাদের আসলে খুব বেশি আলোচনা আমার মনে হয় সমীচীন হবে না। একটা বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলছে এবং একটা রাষ্ট্রের সাথে অনেক খারাপ সম্পর্ক থাকতে পারে, দূরত্ব থাকতে পারে। সেই বিষয়গুলো, সেই প্রেক্ষাপটগুলো যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাধ্যমে সেটাকে রিলায়েবল সোর্স মনে করে যদি আমরা আবার এটা নিয়ে উত্তাল করে ফেলি, বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দিয়েছে, আমি নাম বলে দিলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, দ্যাট মিনস কি এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। এবং একজন পরাজিত, খুব অল্প সময় হয়েছে উনি পরাজিত হয়েছে, এই সময় উনি তার রাষ্ট্রের অনেকগুলো কথা বলবে। এর আগেও বাংলাদেশ, আপনি বলতে যাচ্ছেন কিছুটা ইচ্ছাকৃতভাবে উনি এই মন্তব্যটা করেছেন যেন বাংলাদেশের উত্তাল পরিস্থিতি তৈরি হয়, এমনটা কি বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, অফকোর্স ওনার উদ্দেশ্য কি সেটা উনি একমাত্র জানেন, যেহেতু বক্তব্যটা অসম্পূর্ণ। একটা অসম্পূর্ণ বক্তব্যতে বাংলাদেশ উত্তাল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা সম্পূর্ণ বক্তব্য, বা উনি যদি এর পরবর্তীতে কোনোদিন আবার বক্তব্য এটা দেয় এবং একটা ডিটেলস বিস্তারিত বক্তব্য রাখে, নামগুলো উল্লেখ করে, অমিত শাহ তখন কি বলেছে না বলে, দুইজন তো আমরা জানি। একটা বিষয় তো পরিষ্কার যে উনি নাম না বললেও এটা যে ইন্ডিয়ার প্রচেষ্টা এবং ইন্ডিয়ার চেষ্টায় এই ঘটনাটি ঘটেছে এবং ইন্ডিয়া সরাসরি পদক্ষেপ নিয়ে কাজটা করিয়েছে, এটা উনি বলার চেষ্টা করেছেন। এই বিষয়টিতে তো আমরা পরিষ্কার। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে নিয়ে একটা বিরোধী দলে আছে। উনি বলতে চাচ্ছে বাংলাদেশ উত্তাল হবে, আবার বলছে আমাদের দেশের স্বার্থে আমি এটা বলবো না। এই যে দুই দিকের কথা, এটাতে আমি আসলে ওনার এই বিষয়টা নিয়ে আলোচনা করাটাই আমার কাছে মনে হচ্ছে আমরা একদমই দ্ব্যর্থহীন বা কোন ধরনের অর্থ বহন করে না, এবং এটা আসলে অর্থবোধক না। আমরা শরীফ ওসমান হাদির উচ্চতর তদন্ত সিআইডি রিপোর্ট দেওয়ার পর আমরা আরও বেশি জানতে পারবো, এবং বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই কার্যক্রমগুলো ভারত সরকারের সাথে চলছে দুইজনকে ফিরিয়ে আনার জন্য, সেই কার্যক্রমগুলোতে আমরা তাদের শাস্তি নিশ্চিত করার জন্য সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যখন শরীফ ওসমান হাদির খুনিদেরকে বিচারের আওতায় আনা হয়। আর রেজাউল করিম শাকিল, আমার কাজী জিয়াউদ্দিন বাসিতা, আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে এটা যে যদি ঘটনা কোনো হত্যাকাণ্ড ঘটে তারপর সেটা বিচার কাজ চাওয়াটা যেমন যৌক্তিক, সেই সাথে সাথে কারণ খুঁজে বের করাটাও অনেকখানি যৌক্তিক বলে আমরা মনে করি। আমরা তো চার্জশিট থেকে শুরু করে পুলিশের বরাত দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি কারণগুলো। এবং আমি যদি মনে করি শহীদ ওসমান হাদির যে গুলি করেছে, যে এখন ভারতের কারাগারে গ্রেপ্তার হয়ে আছে, সে তো শরীফ ওসমান হাদির সাথে প্রোগ্রাম করেছে। আপনি দেখেননি সে কয়েকটা প্রোগ্রামে ছিল, সে তারপরে শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে। এটা পরিকল্পিত। এটা হয় পতিত স্বৈরাচার সরকারের একটা ঘটনা হতে পারে, অথবা রাজনৈতিক অস্থিতিশীল করার লক্ষ্যে যে কোনো দল বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র বলেন বা একটা অস্থিতিশীল রাষ্ট্র বলেন, বা তখন ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসনিক কার্যক্রমগুলোকে খুব বেশি দুর্বল করার জন্য, নির্বাচন বানচালের জন্য বলেন, কিছু করেছে। আপনি একটা সিম্পল উদাহরণ দেই, যখন ইনকলাব মঞ্চ শরীফ ওসমান হাদির বিচারের জন্য মিছিল করতো নির্বাচনের আগে, তখন শাহবাগের লোকারণ্য হয়ে যেত। ওই দিক থেকে এই দিক থেকে, এই জেলা সেই জেলা, সব জেলা থেকে কিন্তু মানুষ চলে আসতো, অনেক রাজনৈতিক দল চলে আসতো। কিন্তু নির্বাচনের পরে শহীদ ওসমান হাদির জন্য ইনকলাব মঞ্চ যখন প্রোগ্রাম করেছে, সর্বোচ্চ 10 জন 15 জন 20 জন কিন্তু হচ্ছে। এই সর্বোচ্চ জাবির আমি দেখেছি একটা মিছিল করেছে, সেই মিছিলের সর্বোচ্চ 2 লাইন হয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে, একটা হত্যাকাণ্ডকে ইস্যু করে আমরা তো বিচার কার্যের জন্য এবং এটার আসলে কারণ কি সেটা খতিয়ে দেখার জন্য প্রশাসন কাজ করছে, এবং সেটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। এই অপেক্ষা না করে যদি আমরা আগাম কোনো আলোচনা, কোনো বক্তব্য প্রদান করে ফেলি, তাহলে তো রাষ্ট্রের আসলে একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার দায় আমার গাড়ি আসবে। ধন্যবাদ রেজাউল করিম শাকিল। আবার একবার আপনার কাছে আসতে চাই যে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযুক্তদের গ্রেফতারের বিষয়টি গোপন করার অনুরোধ, এটিকে প্রমাণ করে কিনা যে এই ঘটনা তারা জানতো বা ঘাতকদের কোনোভাবে প্রশ্রয় দিয়েছে, এটি মনে করতে চান কিনা আপনি? এটা মনে করার যথেষ্ট সুযোগ আছে, এবং এটা ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বুদ্ধিজীবী, তারা এটা সুস্পষ্টভাবে এই অভিযোগটা তুলেছে। আমার কাছে একটু অবাকই লাগছে, এবং এটা নিয়ে যে ছাত্রদল বা বিএনপি যে ঘটনায় সরাসরি লীগ জড়িত, যে ঘটনায় অমিত শাহের নাম এসছে, সেই ঘটনাটিকে এইভাবে না দেখে ভারত কিংবা লীগকে দায় মুক্তি দেওয়ার জন্য ওনাদের এই কোশেশ কেন, এটা আমার জানার খুব আগ্রহ। তারেক রহমান যখন দেশে ফিরলেন, ওসমান হাদি ঠিক মারা যাওয়ার পর দেশে ফিরলেন,
এরপর ইলেকশন হলে উনি প্রধানমন্ত্রী হলেন। তারেক রহমানের জন্য এটা একটা বড় সুযোগ ছিল যে ওসমান হাদির ন্যায় বিচার নিশ্চিত করে তারেক রহমান বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। সেই জায়গায় অভিযোগগুলো কি? অভিযোগ হচ্ছে ওসমান হাদি নির্বাচনের আগে তার প্রতিবাদ সবাই হাজার হাজার মানুষ কেন আসতো, এখন কেন আসে না। এই যে জনমানুষের যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত সমর্থন, হাদির প্রতি ভালোবাসা, কোনো ধরনের পলিটিক্যাল মানে সম্পৃক্ততা নাই, এরকম হাজার হাজার নারী পুরুষ আমি নিজে দেখেছি। আমি 2 দিন গিয়েছিলাম শাহবাগে এই আন্দোলন দেখার জন্য। প্রচুর পরিমাণে নারী, সকল শ্রেণী পেশার, হিজাবি, নন হিজাবি, মডার্ন, খুব কনজারভেটিভ, সকল শ্রেণী পেশার মানুষ সেখানে ছিল। এই জিনিসটা সর্বস্তরের মানুষের সমর্থন, ভালোবাসা, মানুষের কান্না, কবরের কাছে যে কান্না, এই জিনিসগুলো আমরা দেখেছি। কিন্তু বাসেদ ভাইরা যখন বলেন যে ওই জিনিসটাকে প্রশ্ন করতে চান যে এই মানুষগুলো পরে কোথায় গেল, এটা আসলে ছাত্রদলের জন্য একটা বড় ধরনের দেউলিয়ত্বপনা বলে আমি মনে করি। আমি একটু শেষ করি। আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে ছোট্ট শিশু রামিসা হত্যাকাণ্ড হলো। রামিসা হত্যাকাণ্ডের পর দেশ উত্তাল হলো। এরপর সরকার খুব দ্রুত অ্যাকশনে গেল এবং এটা খুব দ্রুত বিচার হবে। প্রধানমন্ত্রী বললেন 30 দিনের মধ্যে বিচার হবে। রামিসা হত্যাকাণ্ডের চাইতে আরও বেশি এভিডেন্স ওসমান হাদির মামলায় তার হত্যাকাণ্ডের সময় ছিল। একদম প্রত্যক্ষ এভিডেন্স। তার হত্যাকাণ্ডের গুলি করার দৃশ্য আছে, হত্যাকারীরা পালাচ্ছে সেই দৃশ্য আছে, তারা গাড়ি চেঞ্জ করছে সেই দৃশ্য আছে, সীমানা পার হচ্ছে, সেখানে কারা তাদেরকে রিসিভ করেছে, কারা তাদেরকে টেক ওভার করেছে, প্রত্যেকটা জিনিস এভিডেন্স আছে এবং সরকার যথেষ্ট প্রমাণও আছে। এরপরও সরকার এখানে ব্যর্থ হচ্ছে কেন? সরকার এই মামলাটা ওসমান হাদি হত্যার বিচারের জিনিসটা দেখে এটার আলটিমেট পরিণতি মনে হচ্ছে সাগর রুনি হত্যাকাণ্ডের মতো 1 যুগ পার হয়ে যাবে। কিন্তু এইটার আলটিমেটলি আসলে এইটার পেছনে কারা জড়িত, যদি মমতা ব্যানার্জির কথা সত্যি হয়ে থাকে, যদি ধরেন এটা 50-50 চান্স ধরি যে সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে, যদি সত্যি হওয়ার 50% চান্সও থেকে থাকে, তাহলে সেটাকে আমরা আমলে নিব না? আমরা কি আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই জিনিসটা নিয়ে ভাববো না? এই জিনিসটাকে একেবারেই মানে ভিত্তিহীন দাবি করে ওদেরকে দায় মুক্তি দেওয়ার এই ঐতিহাসিক দায় ছাত্রদল কিংবা বিএনপি নিজেদের কাঁধে কেন নিচ্ছে? ধন্যবাদ। কাজী জিয়াউদ্দিন বাসিত কিছু যোগ করতে যাচ্ছে? হ্যাঁ, আমি যোগ করতে চাচ্ছি। আমার সহালোচক যে কথাটা বলেছে যে মানে খুব আসলে ওনাদের বাসায় এরকম, কারণ হচ্ছে ওনারা তো মাঠের রাজনীতি না করে সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করতে করতে অভ্যস্ত, তাই বাস্তবতা বুঝছে না। আমার কথা বুঝতে পারেনি। আমি কি বলেছি? শহীদ ওসমান হাদি শহীদ হওয়ার পরে সারা বাংলাদেশের জনগণ কিন্তু তার বিচারের দাবিতে রাজপথে নেমেছে। আমি বলেছি না? উনি কিন্তু সেটা একবারও বলেনি। উনি বলেছে আমরা নাকি শহীদ ওসমান হাদির হত্যাকারীকে ভারত এবং আওয়ামী লীগকে দায় মুক্তি দিচ্ছি। এই ধরনের অবান্তর এবং অপ্রাসঙ্গিক কথা বলে কিন্তু মানে এটা ওনাদের অভ্যাসে পরিণত হয়েছে। কারণ বেসিক্যালি ওনারা তো মাঠে রাজনীতি করে না, ওনারা অনলাইনে রাজনীতি করতে করতে অভ্যস্ত। উনি বারবার বলছে ছাত্রদল দেউলিয়ত্ব। আরে ভাই, আমি তো বলেছি, আমি কি অস্বীকার করেছি যে সাধারণ মানুষ আসেনি? এসেছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যখন শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে শনাক্ত করা হয়েছে, যখন গ্রেপ্তার করা হয়েছে, তখন সাধারণ মানুষ আস্তে আস্তে যারা প্রকৃতভাবে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে, দেশকে ভালোবেসে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে, তারা আস্তে আস্তে তাদের কার্যক্রমে চলে গেছে। কিন্তু এর পরবর্তীতে যারা আন্দোলন সংগ্রাম, আপনি দেখেছেন শাহবাগে কিন্তু একটা মব হয়েছিল এবং আমাদের জাতীয় সঙ্গীত নিয়েও কিন্তু মানে তিরস্কার করা হয়েছে। এই সবগুলো কার্যক্রমগুলো যখন নির্বাচনের আগ পর্যন্ত ঘটেছে, যখন নির্বাচন শেষ হয়ে গেছে, তখন কিন্তু আর এরকম জনসমাগম ঘটেনি। উনি একটা কথা, আরেকটি কথা বলেছেন তিনি, আমি এর সাথে যোগ করতে চাই যে সাগররুনি হত্যাকাণ্ডে যেরকম বিচার হয়নি, সেই বিচার কার্য হাদি হত্যার ক্ষেত্রেও আমরা এরকম দেখতে পাবো কিনা যে বিচার কর্মকাণ্ড অনেক দূরে পিছিয়ে যাবে। আপনি পয়েন্ট আউট করতে পারেন না। অনুমান ভিত্তিক সাগররুনি হত্যাকারীর যারা সাংবাদিক সাগররুনির দম্পতিকে হত্যা করেছিল, তাদের বিচার যেই সরকার করেনি, তা তো ফ্যাসিস্ট হিসেবে বাংলাদেশে পরিগণিত হয়েছে। এবং তারা ওই সরকার যখন তা সাগররুনির বিচার করতে পারেনি বলেই তো আজকে এই উদাহরণ চলে আসছে। আর বর্তমান সরকার তো 100 দিন হয়েছে মাত্র। এবং আপনার এই কার্যক্রমের সাথে তো আপনি সাগররুনির হত্যাকাণ্ডকে টেনে নিয়ে আসলে হবে না। ওনারা গতকালকে তোফায়েল আহমেদ মারা গিয়েছে, তার সাথে সেই 1969 সালে এটা শেষ করি। উনি যে কথা মানে আমার খুবই অত্যন্ত দুঃখ লাগে যখন আমরা নিজেদেরকে খুব বেশি মানে কি বলবো, খুব পরিপাটি মনে করি। আমার কাছে মনে হচ্ছে যে পরিপাটি হওয়ার আগে অবশ্যই আরেকজনকে অনার করে কথা বলা উচিত, অনার করে কাজ করা উচিত। আরে দেউলিয়ত্ব শব্দ তো দেউলিয়ত্ব ওনারা হয়েছে সাংগঠনিকভাবে। জীবনে কোনোদিন আমরা 5 আগস্টের আগে কয়জনকে আমরা দেখেছি? এখন পর্যন্ত কাজী জিয়াউদ্দিন বাসিত, আমাকে তো যেতে হচ্ছে মেঘমল্লার বসুর কাছে, আপনি কিছু বলতে যাচ্ছেন? জি, মানে আমার মনে হয় এই কথাটা আরেকবার রিটারেট করা দরকার যে ভারতের এর সাথে সম্পৃক্ততা থাকতেই পারে, থিওরিটিক্যালি এটা অসম্ভব না এবং সেটা খোঁজা উচিত। কিন্তু আমি বলতেছি একটা বিরোধী দলীয় নেত্রী তিনি যখন, এবং তার পলিটিক্যাল কন্ডিশনটা কি এটা একটু চিন্তা করতে হবে। যখন আমরা এই কথা বলতেছি, উনার দল নাই হয়ে গেছে, আজকে 60 জন এমপি উনার দল থেকে বের হয়ে নব তৃণমূল বানিয়ে
হচ্ছে বিধানসভায় না মানে ওনাদের যে সেখানে যে কথা বলতেছেন। তো এরকম পলিটিক্যালি ডেসপারেট একটা মানুষের কোনো একটা পলিটিক্যাল কমেন্টকে খুব মানে অবজেক্টিভ কমেন্ট ধরে আলোচনা করাটা একটু ইররেসপন্সিবল হয়ে যায়। কিন্তু ভারতের এটার সাথে সম্পৃক্ত থাকার সম্ভাবনা আছে। এখন কিসের ভিত্তিতে আছে আমরা বুঝতেছি যে আমরা যখন কোনো একটা খুন হয় আমরা মোটিভ খুঁজি, যে শরীফ ওসমান হাদি ভারতের বিরুদ্ধে কথা বলতেন, অর্থাৎ ভারতের একটা মোটিভ আছে ওনাকে খুন করার, ফেয়ার এনাফ। তো এখন যদি কেউ বলে যে ওই পার্টিকুলার আসনে জামাত ইসলামীর ক্যান্ডিডেট শরীফ ওসমান হাদি থাকলে ভোট পাইতো না, তাহলে জামাতেরও তো ইনসেন্টিভ আছে শরীফ ওসমান হাদিকে খুন করার, তাহলে কি জামাত অটোমেটিক্যালি হয়ে গেল? এটা তো হয় না, মোটিভ তো দাঁড় করানোই যায়। কিন্তু একটা হত্যাকাণ্ডের বিচারটা হয় অনুসন্ধানটায়। আমরা অনুসন্ধানটা নিয়ে কথা বলতেছি কিনা, আমরা সিআইডি রিপোর্টটা নিয়ে কথা বলতেছি কিনা, সেগুলোর অসঙ্গতি নিয়ে কথা হচ্ছে কিনা। কারণ আমাদের একটু মনে রাখা দরকার, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে সারা দেশে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এটার পক্ষের যে পলিটিক্যাল ক্যাপিটাল ছিল, সেই পলিটিক্যাল ক্যাপিটালকে প্রথম আলো ডেইলি স্টার ভাঙা পর্যন্ত নিয়ে গেল কারা? এইটাকে একটা পলিটিক্যাল পোলারাইজেশন করে অমুক শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছে, তমুক শরীফ ওসমান হাদির সমালোচনা করেছে, তমুক ভিলিফাই করেছে, তাদেরকে এখন আক্রান্ত করতে হবে। এই পলিটিক্যাল ডাইনামিক পর্যন্ত যারা নিয়ে গেছে তারা কিন্তু এই দায় অস্বীকার করতে পারে না। এবং আমি এখনো বলতেছি এই হত্যাকাণ্ডটার বিচার যেটা, সেই বিচারটা হওয়া দরকার। আমি ওনার একটা কথার সাথে একমত যে মানে এরকম সাগররুনি হত্যাকাণ্ডের কোনো পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। কিন্তু সেটার জন্য আমার কাছে মনে হয় না মমতা ব্যানার্জি একটা কথা বলছেনই আমাদের উস্কানোর জন্য, সেই কথাটা ধরে এই আলোচনাটা করাটা আসলে তাকে অনেক বেশি ক্রেডিবিলিটি দিয়ে ফেলা হয়, যেটা বোধহয় দরকার নেই। আচ্ছা, আমরা এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আওয়ামী লীগ নেতা, বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ এর মৃত্যুর পরে আমরা দেখলাম যে ইসলামী ছাত্র সংঘের নেতা আব্দুল মালেক এর হত্যাকাণ্ডের বিষয়টি বেশ আলোচনায় এসছে। গতকাল থেকে বেশ সরব এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। এবং আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ছিলেন। আমি যদি রেজাউল করিম শাকিল আপনার কাছে জানতে চাই যে বর্তমান ইসলামী ছাত্র শিবির কি আব্দুল মালেক সহ তৎকালীন যে ছাত্র সংঘের নেতারা ছিলেন ওই সময়ের নেতাদেরকে পূর্বসূরি হিসেবে আপনারা চিন্তা করেন? আপনারা ভাবেন যে আপনাদের সিনিয়র নেতা হিসেবে তাদেরকে মানেন কিনা? এক, আর ছাত্র সংঘের যে ইতিবাচক নেতিবাচক যে কর্মকাণ্ড ছিল সেটির দায় কি এখনকার ছাত্র শিবির স্বীকার করে কিনা? দেখুন, একটি দল থেকে আরেকটি দলের তৈরি হওয়া, একটি দলের আদর্শ নিয়ে আরেকটি দলের জন্ম হওয়া, এটা খুবই স্বাভাবিক একটা রাজনৈতিক কালচার। বাংলাদেশে এটা হয়েছে। মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, পরবর্তীতে মুসলিম লীগ থেকে মুসলিম লীগের বৃহত্তর একটা অংশ বিএনপিতে যোগ দিয়েছে, মুসলিম লীগের অনেকে স্বাধীনতার পর জামাতে যোগ দিয়েছে। তো একটা দল থেকে আরেকটা দল হওয়া এবং এই দলের যারা নেতা কিংবা যারা কর্মী তারা পূর্বে অন্য আরেকটি দলে থাকা, এনসিপির বহু নেতা ইতিপূর্বে ছাত্রলীগ করেছেন, এনসিপির বহু নেতা শিবির করেছেন। সো এটা খুবই কমন একটা কালচার। এই জিনিসটা দিয়ে এটা প্রমাণ হয় না যে এই নেতা এই দলে ছিল বলে এই দলটা ওই নেতারই অনুসারী। নিঃসন্দেহে আব্দুল মালেক যেই আদর্শ লালন করতেন, ছাত্র শিবিরের একই আদর্শ। আদর্শিকভাবে তাকে পূর্বসূরি বলতে আমার কোনো ধরনের দ্বিধা নাই এবং এটা আমরা সুস্পষ্টভাবে বলিও। আব্দুল মালেকের যেদিন শাহাদাত বার্ষিকী 15 আগস্ট, সেটাকে আমরা ইসলামী শিক্ষা দিবস হিসেবে পালন করিও। কিন্তু আব্দুল মালেক আমি একটু শেষ করি। না, এক তো অবশ্যই নয়, কারণ ছাত্র সংঘ তো বিলুপ্ত হয়ে গেছে পরে। তো আমি একটু শেষ করি। আব্দুল মালেক শহীদ হয়েছে 1969 সালে। 1969-এর কনটেক্সটে যদি বিবেচনা করেন, আব্দুল মালেক রাষ্ট্রের তখন হচ্ছে আইয়ুব খানের শাসন আমল চলতেছে। আইয়ুব বিরোধী একজন ছাত্র নেতা এবং মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং উনি ঢাকা শহরের সভাপতি ছিলেন তখন, ঢাকার একজন পরিচিত ছাত্র নেতা। আব্দুল মালেকের রোল ছিল আইয়ুব খান বিরোধী রোল, যার ফলে আব্দুল মালেক যেই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজম তখন করতেন অন্য অনেকের পলিটিক্সের সাথে সেটা একটা কমন ইন্টারেস্টের জায়গায় ছিল। আব্দুল মালেকের 1969-এর আব্দুল মালেকের শাহাদাত, আব্দুল মালেকের অ্যাক্টিভিজম, এইটাকে কি আপনি 71-এর ছাত্র সংঘের কোনো কিছু দিয়ে আপনি জাস্টিফাই করবেন? নাকি আব্দুল মালেক যতদিন জীবিত ছিল আপনি শুধু ওইটা দিয়ে বিবেচনা করবেন? আমরা স্পেসিফিক কনটেক্সটে বিবেচনা করছি। আমরা বলছি তোফায়েল আহমেদের ব্যাপারে, যে ঘটনায় আব্দুল মালেক শাহাদাত বরণ করেন, সেই ঘটনায় তোফায়েল আহমেদ ছিল সেখানে, সে ডাকসু বিপি ছিল। ডাকসু বিপি থাকার পরও আব্দুল মালেক সেখানে মারা যায়। তোফায়েল আহমেদের ব্যাপারে অনেক কথা আসছে, এগুলো নিয়ে আমরা কথা বলছি। এখন এই ঘটনায় আপনি যদি বলেন যে শিবির ছাত্র সংঘের শিবির ছাত্র সংঘ একই, এটা শিবিরের উপর জুলুম করা হবে। এরপর অনেক ঘটনা ঘটেছে, ছাত্র সংঘ
একটা পর্যায়ে বিলুপ্ত হয়েছে, তারও অনেক পরে শিবিরের জন্ম হয়েছে। সো ছাত্র সংঘের কাজের দায় শিবির যেমন নেবে না, ছাত্রসংঘ কিংবা তৎকালীন এরও আগের যে জমিয়তে তলাবা তাদের যে পলিটিক্যাল, তাদের যে ধর্মীয় ভাবাদর্শ, সেটার সাথে যে আমাদের মিল আছে, এটা অস্বীকার আমরা করব না। আচ্ছা আচ্ছা, মেঘমল্লার বসু, এই প্রসঙ্গে তোফায়েল আহমেদের মৃত্যুর পর হঠাৎ যে আব্দুল মালিক প্রসঙ্গটি কেন আলোচনায় চলে আসলো? আর দেখা যায় যে তোফায়েল আহমেদের সাথে আব্দুল মালিকের এই যে হত্যাকাণ্ডের যোগসূত্রটা কি আপনার মনে হয়, যে এদের মধ্যকার রাজনীতিটা কি? আপনার কাছ থেকে যদি একটু পরিষ্কার হতে চাই। আমার কাছে মনে হয় যেটা, যে আব্দুল মালিকের হত্যাকাণ্ডের জন্য ছাত্র শিবির আসলে কাকে দায়ী করতে চায় সেটা ছাত্র শিবিরের আগে প্রথমত ডিসাইড করা দরকার। কারণ এই জিনিসের দায় আমি এখন পর্যন্ত, যদি আমি ফেসবুকে ওনাদের অ্যাক্টিভিস্টদের কথা অনুযায়ী ধরি, আব্দুল মালিকের হত্যাকাণ্ডের দায় আমি এর আগে মাহফুজ আনামের নামে শুনেছি, আমি মুজাহিদুল ইসলাম সেলিমের নামে শুনেছি, আমি তোফায়েল আহমেদের নামে এখন শুনতে পাচ্ছি তোফায়েল আহমেদের মৃত্যুর পরে। সো আসলে আব্দুল মালিককে কারা মেরেছিল এই বিষয়ে উনারা আগে একটু একমত হতে পারলে তারপর আলোচনাটা করতে সুবিধা হয়। কারণ উনারা সবসময় গল্পটাকে এমনভাবে বলেন যে ওই দিন আব্দুল মালিক একটা বক্তব্য দিতে গেছিলেন, সেই বক্তব্যের কনটেক্সটে বক্তব্য পছন্দ হয়নি দেখে তাকে বিরোধীরা তাকে মেরে ফেলেছিল, হুইচ ইজ অ্যাবসলিউটলি আনট্রু। ওই সময়ের পত্রিকাগুলি দেখেন, ওই দিন আব্দুল মালিকের কোনো বক্তব্য ছিল না। আব্দুল মালিক তার 5-7 দিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন। ওই দিন ডাকসুর আয়োজনে একটা বক্তব্য হচ্ছিল শিক্ষানীতি নিয়ে। সেখানে শিক্ষানীতি নিয়ে কোনো সব খুব ভুল না করে থাকলে শামসুদ্দোহার বক্তব্যের সময় ছাত্র শিবির ওইখানে একটা কেওয়াস ক্রিয়েট করে যে এখানে কোরআন বিরোধী বক্তব্য হচ্ছে। ছাত্র শিবির না, সরি আই এম এক্সট্রিমলি সরি, ছাত্র সংঘ খুব ডিফিকাল্ট ভাই। যাই হোক, এখন ছাত্র সংঘ এখানে একটা কেওয়াস ক্রিয়েট করেন এবং ওই কেওয়াসটা যখন তৈরি হয় তখন প্রথমত যারা ছাত্র সংঘের বিরোধী ছিলেন তাদেরকে ওই এলাকা থেকে একরকম পালায় যেতে হয়। এটা তাদের বিভিন্ন মানুষের বক্তব্য আছে। পরবর্তীতে একটা রিটালিয়েশন হয়। সেই রিটালিয়েশনে যখন মারামারি হয়, সেই মারামারিতে দুই পক্ষের সংঘর্ষ হয়। মানে বোধ হয় 50 জনের কাছাকাছি শিক্ষার্থী কম বেশি আহত হয়েছিলেন দুই পক্ষ মিলিয়ে। এবং সেই হত্যাকাণ্ডে ট্র্যাজিক্যালি আব্দুল মালিক মারা যান। কিন্তু এই গল্পটাকে যেভাবে করে তারা সবসময় এভাবে ফ্রেম করার চেষ্টা করেন যে বাক স্বাধীনতার জন্য হচ্ছে ছাত্রসংঘের কোনো দোষ ছিল না, সেখানে মানে একটা নিরস্ত্র সাধারণ মানুষকে নিরপরাধভাবে মেরে ফেলা হয়েছিল, 69-এর কনটেক্সট এরকম ছিল না। এবং একটা কথা খুব ক্লিয়ারলি বলা দরকার, উনি বলতেছেন, একবার বলতেছেন যে ছাত্রসংঘের দায় আমি নিব না। ভাই এমনি হয় না। কারো ভালো খারাপ কাজের দায় যদি আপনি না নেন, তার ভালো কাজের লেগেসি আপনি নিতে পারেন না। এইভাবে করে রাজনীতি হয় না যে তাহলে দুনিয়ার যেখানে যা ভালো কিছু হয়েছিল সবকিছু আমার লেগেসি, আর যা খারাপ হয়েছিল তা আমি নিব না। ছাত্রসংঘ 1969 সাল পর্যন্ত ভালো ছিল, 1971 সালে খারাপ হয়ে গেছিল। বিষয়টা তো এরকম না। ভালো কাজের দায় কি নিচ্ছেন আপনারা? রেজাল করিম শাকিল, আমি এই প্রশ্নটা আপনার কাছেই ছুড়ে দিই। না, আমি কথাটা কি বলেছি, আব্দুল মালিকের শাহাদাতের ঘটনা, আব্দুল মালিকের শাহাদাতকে আমরা ইসলামী শিক্ষা দিবস হিসাবে পালন করা, যেটা মেঘমুল্লাহ নিজে বলেছেন, শিক্ষানীতি নিয়ে আলাপ হচ্ছিল। সেখানে ছাত্রসংঘ সহ ইসলামপন্থীদের দাবি ছিল দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। তো এই ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা হবে, এটা নিয়ে আব্দুল মালিক এর কয়েকদিন আগে নিপার আয়োজনে একটা বক্তব্য দেন। পরবর্তীতে টিএসসি প্রোগ্রামে আব্দুল মালিককে বক্তব্য দিবে না, সেই কনটেক্সটে আব্দুল মালিকরা বক্তব্য দেওয়ার দাবি জানান এবং সেখানে সংঘর্ষের সূত্রপাতটা হয়। তো এই পুরো ব্যাপারটায়, এই পুরো প্রোগ্রামের সভাপতি ছিল তোফায়েল আহমেদ। তিনি আব্দুল মালিককে বক্তব্য দিবেন না এবং যে সংঘর্ষ হয় সেখানে তোফায়েল আহমেদের প্রত্যক্ষ অংশগ্রহণও ছিল। তিনি আব্দুল মালিককে হত্যা করেছেন কিনা সেটা আসতে পারে, আলাপ আলোচনা আসতে পারে, কিন্তু তিনি যে ঘটনায় ছিলেন না এটাকে অস্বীকার করতে পারবে না। আর আমি আগে বলেছি যে একটি দল থেকে যাওয়ার আগে এই কথাগুলো শোনা যায়নি কেন এতদিন ধরে? মানে আমরা খুব বেশি আসলে আলোচনায় দেখিনি, এই ধরনের আলোচনা আমরা এখন দেখছি বেশি। যেমন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর পর আব্দুল মালিকের প্রসঙ্গ তুলে তাকে দেশের শত্রু বলে আখ্যায়িত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হল, ছাত্রদলের আহ্বায়ক। গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বাড়ি হামিম, হ্যাঁ তার কথাটি আসছিলাম, যে এখন তাকে বলা হচ্ছে দেশের শত্রু। এ প্রসঙ্গে কিছু বলতে চান কিনা? হামিম আরো একটা ইন্টারেস্টিং কথা বলেছে, সে আব্দুল মালিককে দেশের শত্রু বলেছে আর তোফায়েল আহমেদকে গণতন্ত্রের শত্রু বলেছে। আব্দুল মালিককে দেশের শত্রু বলাটা, এটা আসলে মানে ছাত্র দলের কোন এথিক্সের সাথে যায় বা এটা কোন গণতান্ত্রিক, কোন ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা আমি জানি না। আপনি মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হইলে তাকে মুসলিম লীগের দায় নিতে হয় না। মুসলিম লীগ থেকে পরবর্তীতে বিএনপিতে আসলে কিংবা বিএনপির বড় নেতা হইলেও তাকে মুসলিম লীগের দায় নিতে হয় না। সেক্ষেত্রে 69-এ শহীদ হওয়া আব্দুল মালিকের বক্তব্যের কনটেক্সট নিয়ে 71-এর দায় নিয়ে যদি টানাটানি করে হয়, তাহলে এইটা আমার কাছে, এটা আমাদের কাছে একটা রাজনৈতিক অসততা বলে মনে হয়। আচ্ছা, যেটা হিস্ট্রি সেটা হিস্ট্রিক্যাল দায় আছে, সেটা মানুষ বিবেচনা করতেছে, দেশের কনটেক্সট মানুষের কাছে আমরাও যাচ্ছি, ওনারাও যাচ্ছেন। যেটা হিস্ট্রি এটা আমরা অস্বীকার করি না,
এটার নির্মোহ বিশ্লেষণ হওয়া দরকার। জি। যে ঘটনার প্রেক্ষিতে জামাতে শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই ঘটনাগুলোতে ওনারা কতটুকু জড়িত ছিলেন, সেই ঘটনায় ওনাদের ফাঁসি হইতে পারে কিনা, এই ব্যাপারগুলো পুনর্বার জনপরিসরে আলাপ হওয়া উচিত। রেজাল্ট করিম সেই শাকিল। ক্ষেত্রে আবারও আসবো আপনার কাছে। কাজী জিয়াউদ্দিন বাসিদ, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, যে যেটি বলছিলাম যে দেশের শত্রু বলে আখ্যায়িত করা হয়েছে আব্দুল মালেককে, নির্বাচন থেকে ডাকসু নির্বাচন থেকে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বাড়ি হামিম তিনি এটা বলেছেন ছাত্রদল তখন ছিল না এবং সেই সময় একজন ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা করা, তার বিষয়ে এমন মন্তব্য করা, এটা কি আপনার কাছে যৌক্তিক বলে মনে হয় কিনা? দেখুন, আমি বলছি সেটা আমার সহালোচকের 2-3টা কথার আনসার না দিলেই নয়, আমি দিয়ে তারপর এটাতে আসছি। উনি বলেছে যে একদল সে যে ওনার বক্তব্য অনুযায়ী আমি সংক্ষেপ করে দিচ্ছি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যদি এখন তাদের রাজনৈতিক দল পাল্টিয়ে অন্য দলের আবির্ভাব ঘটায়, তাহলে কি সেই তাদের ফ্যাসিজমের যে সময়ে যে কার্যকলাপ সেটা থেকে কি তারা দায়মুক্তি পাবে কিনা, এটা আমার সহালোচকের কাছে আমার প্রশ্ন। তো তানভীর বাড়ি হামিম যে কথাটা বলেছে যে ছাত্রসংঘ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, এটা আমরা জানি ছাত্র সংগঠন হিসেবে। তো আব্দুল মালেক ছিল ছাত্র সংঘের সদস্য বা নেতা, মহানগরের নেতা ছিল, এবং সে ওই সময় যে কোনোভাবে সংঘর্ষে, যেটা মেঘা মোল্লার বসু বলেছে সুস্পষ্ট একদম, এখন যেটা হচ্ছে সেটা তো একদম মিথ্যা বানোয়াট দিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করছে এবং আব্দুল মালেককে বাংলাদেশের হিরো বানানোর চেষ্টা করা হচ্ছে। যেহেতু দুজনই বাংলাদেশের ছাত্রসংঘ যেহেতু 1971 সালে দেশবিরোধী ছিল, সেহেতু আব্দুল মালেক ছাত্রসংঘের সদস্য, এই কারণে আব্দুল মালেক যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতো তাহলে সে নিশ্চিতভাবে বলা যেত নিশ্চিতভাবে দেশ বিরোধী। হ্যাঁ, সেই জায়গায় বাট আগেও যেহেতু ছাত্রসংঘের সদস্য ছিল তখন হামিম হয়তো এই প্রেক্ষাপট টেনেই বলেছে যে ছাত্রসংঘের সদস্য হিসেবে সে দেশ বিরোধী, এবং তোফায়েল আহমেদ বলেছে গণতন্ত্র এবং আপনার সার্বভৌমত্বের শত্রু। তো কোনোটাই সে ভুল বলেনি। আপনি চিন্তা করেন যে 69 থেকে যদি আব্দুল মালেক বেঁচে থাকতো তাহলে 71 তো বাংলাদেশ দেশ বিরোধী হতোই, এটা তো স্বাভাবিক কমন ফেনোমেনা। এরপরে যখন আপনার তোফায়েল আহমেদের কথা, 2টা কথা বলেছে। এখন ওনারা তোফায়েল আহমেদের মৃত্যুর সাথে আব্দুল মালেককে এত বছর পরে যে প্রশ্নটা আপনি ওনাকেই নিজেও করেছেন যে একটা মানুষকে আবারও বাংলাদেশে হিরো বানানোর চেষ্টা চালানো হয়, আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী বা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এদের চরিত্রের সাথে আমার একটা আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখি যে একটা কনসিস্টেন্সি আছে, মিল আছে, এবং তাদের অ্যালায়েন্স এত গভীর। যেমন আপনি দেখেন 1986 সালে ইলেকশনে তাদের অ্যালায়েন্স হয়েছিল, পরবর্তীতে আবার হয়েছিল, 96-তে হয়েছে, এভাবে কিন্তু তারা তাদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু দল আলাদা। একজন হচ্ছে মুক্তিযোদ্ধার চেতনাকে বিক্রি করে রাজনীতি করেছিল, বাংলাদেশে আরেকজন ধর্মকে নিয়ে রাজনীতি করছে। এই কারণে এদের কার্যক্রম আমার কাছে অনেক সময় মানে মিল পাওয়া যায়। এই কারণে এই যে তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছে তার সাথে আব্দুল মালেককে হিরো বানানোর যে অপচেষ্টা করা হচ্ছে, এগুলো তো আসলে হয় না। তানভীর বাড়ি হামিম ঠিকই বলেছে, যদি সে ছাত্রসংঘের নেতা হিসেবে 71 পর্যন্ত থাকতো তাই দেশ বিরোধীই হতো। আবার তোফায়েল আহমেদ সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বিরুদ্ধে গিয়েই তো ফ্যাসিস্ট প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। সে এবং ফ্যাসিজমের সকল কার্যকলাপে সে মন্ত্রী ছিল, এমপি ছিল, এবং আমাদের ছাত্র দলের ভোলার সভাপতি, দলের সভাপতি নূর আলম থেকে শুরু করে শাওন অনেকে শহীদ হয়েছে। সে এইগুলোকে মিসএন্ট্রিপ করেছে কিন্তু এসে এই সংসদে এসে। সুতরাং তোফায়েল আহমেদ তো নিজেই আত্মস্বীকৃত না, তারা একদম বাংলাদেশের প্রতিটি স্তরের জনগণ স্বীকৃত তারা ফ্যাসিস্ট। আর আব্দুল মালেককে বর্তমানে আবার একটা সংগঠন হিরো বানানোর চেষ্টা করছে। সুতরাং আমার সহালোচক যে কথাগুলো বলছে, আমার মনে হচ্ছে ছাত্রলীগের আওয়ামী লীগ এখন নতুন দল খুললে তাদের আর কোনো দায় থাকবে না, এই শিবিররা ওনাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে দিবে। এবং আমার মনে হচ্ছে ওনাদের সাথে মনে হয় তলে তলে কুসুম কুসুম প্রেম আছে। জি, মেঘমল্লার বসু, আপনার কাছে আসতে চাই যে কোনো দল যদি নাম পরিবর্তন করে নতুনভাবে আবির্ভূত হয় তাহলে তাদের আগের যে উত্তরসূরি যারা ছিল তাদের সমস্ত কাজের দায়কে এড়াতে পারে কিনা? এখন এটা ডিপেন্ড করে, আমার শিবিরের প্রতিনিধি এখানে যে কথাগুলি বললেন, যে দলগুলির উদাহরণ দিলেন, যে মুসলিম লীগ থেকেও তো আওয়ামী লীগ হয়েছে। এখন মুসলিম লীগ তো যুদ্ধাপরাধ করার জন্য ব্যান হয়ে যায়নি। মুসলিম লীগের থেকে আদর্শিক ডিফারেন্সের কারণে কিছু লোক বের হয়ে অন্য একটা পলিটিক্যাল পার্টি খুলেছে। কিন্তু ছাত্র সংঘের সাথে ছাত্র শিবিরের গোটা ঘটনাটাই হচ্ছে, যদি ছাত্র সংঘ দিয়ে রাজনীতি করা যেত তাহলে 72 সালে ওনারা ছাত্র সংঘই করতেন। 71-এ ছাত্র সংঘের যে ভূমিকা, সেই ভূমিকার কারণে 71 পরবর্তী কনটেক্সটে ছাত্র সংঘ নাম নিয়ে রাজনীতি করার কোনো বাস্তবতা বাংলাদেশে ছিল না, এবং সেই কারণেই তারা নাম বদলে তাদেরকে একটা অন্য সংগঠন ফর্ম করতে হয়েছে। কিন্তু ওনারা নিজেরাই বলতেছেন যে আদর্শিক প্রশ্নে, ওনারা বলতেছে ইসলামিক মূল্যবোধের প্রশ্নে, বেসিকলি আদর্শিক প্রশ্ন, সেটা শুধুমাত্র ইসলামিক মূল্যবোধের প্রশ্ন না, সেটা রাষ্ট্র সমাজ ইত্যাদিকে দেখার ক্ষেত্রে, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ ভারত ইত্যাদি সম্পর্কের প্রশ্নে, প্রত্যেক ক্ষেত্রেই ওনারা কিন্তু ছাত্র সংঘের যে মানে কি বলবো
পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সেই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংই ক্যারি করেন না। এখন এখানে অসততাটা হচ্ছে যে আমি সেই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা ক্যারি করব, কিন্তু আমি 1971 এই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে হওয়া যে অ্যাট্রোসিটিগুলো, সেই অ্যাট্রোসিটিগুলোর দায় নিব না। যদি অ্যাট্রোসিটিগুলোর দায় আমি না নেই, তাহলে আব্দুল মালেককেও তো আমার আলাদা করে সেলিব্রেট করার, আমার আইকন হিসেবে সেলিব্রেট করার কোনো রকম মানে সুযোগ বা কোনো রকম রাজনৈতিক আমার থাকার কথা না। কথাটা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশে এখানে আপনি মানে তোফায়েল আহমেদ বিষয়ে অনেক কথা আসছে তোফায়েল আহমেদের মৃত্যুর পরে, যে তিনি 69-এর গণ অভ্যুত্থানের সংগঠক ছিলেন, ডাকসুর নেতা ছিলেন, আবার তিনি পরবর্তীকালে রক্ষী বাহিনীর গঠনে ভূমিকা রেখেছেন, তার মানে ভালো মন্দ সবকিছুই আসতেছে, নানান ফর্মে এগুলো আলোচিত হচ্ছে। কিন্তু তোফায়েল আহমেদকে ডিফাইন করার ঘটনাটা না এটা হইতে পারে না যে তিনি আব্দুল মালেকের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। মানে সরি টু সে, মানে এইটা ভালো বা মন্দ কোনো কিছুতেই তোফায়েল আহমেদের ডিফাইন কোনো কিছু হইতে পারে না। আব্দুল মালেককে ওনারা গুরুত্বপূর্ণ মনে করতে পারেন, সেটা গুরুত্বপূর্ণ মনে করার ওনাদের মানে রাজনৈতিক প্রয়োজন থাকতে পারে, কিন্তু আব্দুল মালেকের হত্যাকাণ্ডের সময় উনি উপস্থিত ছিলেন বলে উনি ভিলেন। আব্দুল মালেক বা ছাত্র সংঘ এমন কোনো বাংলাদেশের কনটেক্সটে হিরো না, পূর্ব পাকিস্তানের কনটেক্সটে হিরো না যে তার সাথে মৃত্যুর সাথে কানেক্টেড ছিল বলেন, সেটাই তোফায়েল আহমেদের সব থেকে বড় অপরাধ। তোফায়েল আহমেদকে গালিগালাজ করার 100টা জায়গা আছে, সেই জায়গাগুলোতে যদি গালিগালাজ করা হয় আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তোফায়েল আহমেদ আব্দুল মালেকের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, এই জন্য তোফায়েল আহমেদ ভিলেন। এইটা আসলে ঘুরে ফিরে ছাত্র সংঘের যে রাজনীতি, সেই ছাত্র সংঘের রাজনীতিকেই আপহোল্ড করার কাজ হয়ে থাকে, এবং বাংলাদেশে দাঁড়ায় ছাত্র সংঘের রাজনীতিকে আপহোল্ড আপনি করবেন আর সেটা সমালোচনা হবে না, সেটা ক্রিটিসিজম হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। জি, গত কয়েক বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রথাগত লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির প্রতি এক ধরনের তীব্র অনীহা আমরা দেখছি, কারণ জুলাই বিপ্লব তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম, এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ধরন এবং তার গুণগত যে মান, সেটির পরিবর্তনের একটা দাবি এসেছে, আমরা সবসময় দেখেছি। আপনারা যে যার জায়গা থেকে সংস্কারের কথা বলছেন, কিন্তু তারপরও আপনাদের উপর আস্থা রাখতে পারছে না কেন ছাত্রছাত্রীরা? আমার কাছে মনে হয় যে আসলে এই সমস্যার একটাই সমাধান আছে, সেটা হচ্ছে নিয়মিত যদি ছাত্র সংসদ নির্বাচনগুলি হতে থাকে, তাহলে আসলে একটা ইনসেন্টিভ বা প্রণোদনার কাঠামো তৈরি হবে মানে ছাত্র রাজনীতিবিদদের মধ্যে, যে আমি এমন রাজনীতি আমার করতে হবে যেটা জনগণ গ্রহণ করে। তো আসলে যদি ছাত্র রাজনীতিটা নিয়মিত, ছাত্র রাজনীতি বলতেছি, ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়মিত হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, গতবার তো ওনারা অনেক ভালো ইলেকশন করছেন ছাত্র সংসদগুলি, আর সেই কথায় আর নাই গেলাম। যাই হোক, ছাত্র সংসদ নির্বাচনগুলি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং কন্টিনিউয়াসলি হতে থাকে, তাহলে অটোমেটিক্যালি একটা দায়বদ্ধতার সংস্কৃতি তৈরি হবে। গতবারের নির্বাচনে আপনার কোনো অভিযোগ বা কোনো মন্তব্য রয়েছে? এটা মানে হাজার বা টক শোতে করা হয়েছে, এটা আমাদের তরফ থেকেও করা হয়েছে, ছাত্র দলের তরফ থেকেও করা হয়েছে, সেই আলোচনা করে 6 মাস অলরেডি পার হয়ে গেছে, সো এখন আর এই আলোচনা করার প্রয়োজন বোধ করি না। কিন্তু মানে নির্বাচন ভালো হোক খারাপ হোক, এই যে নির্বাচন হওয়ার প্রক্রিয়াটা যে হয়েছে, এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে ক্যারি আউট করাটা ছাত্র সংগঠনগুলোর একটা বড় দায়িত্ব এই মুহূর্তে। যদি পরপর 3-4টা ছাত্র সংসদ নির্বাচন আমরা করতে পারি, তাহলে অটোমেটিক্যালি জনপ্রিয়তর ছাত্র নেতারা সামনে আসবে, অটোমেটিক্যালি পেশি শক্তির থেকে মানুষের যে রাজনৈতিক কোয়ালিটি, সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আচ্ছা, রেজাল করিম শাকিল, আপনার কাছে আসতে চাই যে দীর্ঘদিন পর শিবির প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়েছে, আপনারা অনেক ধরনের পরিবর্তন আনার চেষ্টা করেছেন, এবং শিক্ষার্থীদের মধ্যে বড় একটা অংশ শিবিরকে নিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক আতঙ্ক বা দূরত্ব ছিল, যেটি আসলে আস্তে আস্তে কাটতে শুরু করেছে। এখন সাধারণ শিক্ষার্থীদের এই যে সংশয় এবং দূরত্ব দূর করতে আপনাদের প্রচেষ্টা কি রয়েছে এবং কৌশলটা কি, আসলে কিভাবে আপনারা কাছাকাছি যাচ্ছেন ছাত্রছাত্রীদের? যে আপনার প্রশ্নে আসছে, আমি এর আগে একটি কথা বলিনি একটু। মালেকের 69-এর শাহাদাত, 71-এর ছাত্র সংঘের ভূমিকা, কিংবা পরবর্তীতে শিবির গঠিত হওয়া, এগুলো নিয়ে দুজনেই নানান কথা বলেছেন, নানান অভিযোগ করেছেন। একটা যুদ্ধে বা একটা দেশ যখন স্বাধীন হবে, সেই স্বাধীনতার প্রশ্নে পলিটিক্যালি কোনো একটা পক্ষ নেওয়া, পলিটিক্যালি এটা কোনো অপরাধ হইতে পারে? আপনি যখন যুদ্ধাপরাধের প্রশ্ন তুলবেন, যে স্পেসিফিক এই ব্যক্তি কিংবা এই দলটা কী কী যুদ্ধাপরাধ করেছে, আর স্পেসিফিক এই দলটার পলিটিক্যাল স্ট্যান্ড কী ছিল, একটা যুদ্ধের পর, একটা দেশের স্বাধীনতার পর, সেই দেশের যারা বিদ্যমান থাকে তখন দেশের নাগরিক হিসাবে, তাদের মধ্যে নানান পথের নানান মতের মানুষ থাকে। আপনি 47-এর স্বাধীনতার পরেও দেখবেন, যারা 47-এর স্বাধীনতার প্রশ্নে যাদের দ্বিমত ছিল, তারাও পরবর্তীতে 47-এর পর পাকিস্তানে এসে ঐক্যবদ্ধ হয়েছে। তো এই ব্যাপারগুলো মানে মালেককে ভিলিফাই করার জন্য 71-কে টানাটা, এটা চূড়ান্তভাবে একটা রাজনৈতিক অসততা। বিশেষ করে ওনারা যখন প্রশ্নটা করেন যে মালিক 71 বেঁচে থাকলে মালিক এগুলোই করতো, ওনাদের মুখে এই কথাটা মানায় না। যখন ওনাদের বিএনপির প্রথম প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, যিনি নিজে রাজাকার ছিলেন, এই ব্যাপারটা মানে জিয়াউর রহমান যাকে নিয়ে এসে প্রথম প্রধানমন্ত্রী বানালেন, এমন লোককে যার ব্যাপারে নিজের 71-এর ব্যাপারে অ্যালিগেশন আছে,
তাদের মির্জা ফখরুল, তাদের মহাসচিব, তার বাবার ব্যাপারে যে অ্যালিগেশন আছে, এই ব্যাপারগুলো থাকার পরেও সেই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে এক আওয়ামী বয়ানে কাউকে অভিযুক্ত করা, আওয়ামী লীগের বয়ানে নিজেদের রাজনীতি দাঁড় করানো, এটার চাইতে আসলে দুঃখজনক ব্যাপার আর কিছু হইতে পারে না। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে ওখানে তোফায়েল আহমেদ ছিল বলেই কি আমরা তাকে অভিযোগ করতেছি। জুলাইতে 15 জুলাই যখন হামলা করা হলো ঢাকা ইউনিভার্সিটিতে, ওই সাদ্দাম ইনান তো কারো গায়ে সরাসরি আঘাত করে নাই। আমি কি সাদ্দাম ইনানকে অভিযুক্ত, তাদের সরাসরি নির্দেশনা ছিল, তারা এটাতে সম্পৃক্ত ছিল, আমরা এটা বলবো না? আপনি বলবেন যে শেখ হাসিনা তো কারো গায়ে আঘাত করে নাই, তাই বলে শেখ হাসিনা দায় মুক্তি পেয়ে যাবে। দেখেন, অনেক কথা আসলে বলা যায়। 71-এর ঘটনা টেনে শিবিরকে ভিলিফাই করে। উনি বলছেন শিবির ছাত্রসংঘের রাজনীতি করছে, শিবির সে আগের রাজনীতি করছে। শিবিরের রাজনীতি যদি প্রত্যাখ্যাতই হইতো, তাহলে শিবিরকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে কেউ অ্যাকসেপ্ট করতো? শিবির গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শিবির বাংলাদেশ বিরোধী কী রাজনীতিটা করেছে? শিবির বাংলাদেশে গঠিত হওয়া 71 পরবর্তী একটা সংগঠন, যেটা বাংলাদেশকে ওন করে। আমাদের সম্পূর্ণ সংগঠন আমরা ওন করে, আমরা জুলাইয়ের পর থেকে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত কতগুলো ইভেন্ট আমরা করলাম। কোন ইভেন্টটা বাংলাদেশ বিরোধী? আমাদের কোন রাজনীতিটা বাংলাদেশ বিরোধী? তো আমি আশা করি এই ব্যাপারগুলো ম্যাকমোলার আর একটু ক্লিয়ার করবেন। আমি আপনার প্রশ্নটা, আপনি যে প্রশ্নটা করেছেন যে এখন ছাত্রছাত্রীদের কাছাকাছি যাওয়ার জন্য আপনারা কি কৌশল অবলম্বন করছেন এতদিন পর? আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কিছু দিন আগে, 10-12 দিন আগে, সেখানে নবীনবরণ হয়েছে আমাদের প্রায় 4000 শিক্ষার্থী। একটা ফার্স্ট ইয়ারে 5000 5,500 শিক্ষার্থী আসে, 4000 শিক্ষার্থী আমাদের নবীনবরণে এসেছে এবং তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখেছি। আমরা ডাকসুতে শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তারা আমাদেরকে ভোট দিয়েছে। এবার প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের সায়েন্স ফেস্ট হচ্ছে, আমরা নবীনবরণ করছি, আমরা প্রকাশনা উৎসব করছি, নানানভাবে আমরা আমাদের কর্মকাণ্ডগুলো জানান দিচ্ছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা যথেষ্ট পজিটিভ রেসপন্স করছে এবং এই এগুলো শিক্ষার্থীদের মাথায় নাই যে ছাত্র শিবিরের রাজনীতি কি ছাত্রসংঘের রাজনীতি, ছাত্র শিবির কি আসলে ওই পাকিস্তানপন্থী রাজনীতি করে কিনা, এই প্রশ্ন শিক্ষার্থীদের মাথায় নেই। কারণ তারা রিয়েলিটি যে জিনিসটা দেখছে, তারা আমাকে সামনে পেয়ে যে জিনিসটা দেখছে, তারা সেইটার ভিত্তিতে আমাকে মূল্যায়ন করছে। ধন্যবাদ। আমি আসতে চাই মেঘমলার বসুর কাছে। আসলে কি ছাত্রছাত্রীদের মাথায় এখন আর নেই যে সেই পুরনো রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা ছাত্র শিবির? এইটা উনি বলতে পারবেন। উনি একটা নিজে থেকে একটা কথা বলছে, দেখেন, যে শেখ হাসিনা তো নিজে গুলি করে নাই বা সাদ্দাম ইনান তো এখানে ছিল না, তাহলে কি তাদেরকে দায় মুক্তি দেওয়া যায় না? এক্স্যাক্টলি দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ এটা সংগঠিতভাবে হয়েছিল। তার মানে এখানে হুকুমের আসামি আছে, কেউ একটা ইনস্ট্রাক্ট করেছিল, কেউ একটা ক্যারি আউট করেছে। 71-এর গণহত্যাটা না একই ফর্মে হয়েছে। সো অমুক ছাত্রসংঘের নেতা ছিল, সে তো নিজে হাতে বন্দুক ধরে নাই, এই কথাটা খাটে না। কারণ এটা একটা অর্গানাইজড ফর্মে করা হয়েছিল, যেখানে উপর থেকে ইনস্ট্রাকশন এসেছিল, সেই ইনস্ট্রাকশনগুলি ক্যারি আউট করা হয়েছিল। এবং উনি জিজ্ঞেস করলেন না ওনারা বাংলাদেশ বিরোধী কোন রাজনীতি করছেন, সেই আলবদর আল শামসের নেতাদেরকে, আলবদর আল শামসের নেতাকে মানে বিচারিকভাবে তার ফাঁসি হওয়া উচিত ছিল কি উচিত ছিল না সেটা অন্য প্রশ্ন, কিন্তু সেই আলবদর নেতাদেরকে ওনারা যখন 5ই আগস্ট, যেটা ওনাদের একার জিনিস না, যেটা সবার হিস্সা আছে, সবার স্টেক আছে, সেই 5ই আগস্ট সেলিব্রেট করার জন্য যখন ওনারা টিএসসিতে যায় আলবদর নেতাদের ছবি আঁকেন, ছবি মানে পোর্ট্রে করেন, তখন বোঝা যায় যে আসলে ওই কোনোভাবেই ছাত্রসংঘ তো আমি বলতে পারবো না, কিন্তু আমি ঘুরে ফিরে ওই রাজনীতিটাই করতে চাই। এই জন্যই আব্দুল মালেককে হিরো বানানো এত জরুরি। মানে অন্য অনেক লোককে হিরো বানানো যায়, আব্দুল মালেককেই বানাইতে হয় কেন? ঘুরে ফিরে ছাত্রসংঘের কাছেই যাইতে হয় কেন? আর ওনার একটা কথা বললেন না যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে ওনারা কোন বাংলাদেশ বিরোধী রাজনীতি করছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। 1977-এ ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে ওনাদের একটা প্রথম ক্যাম্পেইন ছিল অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাস্কর্যটা, এই ভাস্কর্যটা ওখান থেকে অপসারণ করতে হবে, এটার জন্য ওনারা সাইন কালেক্ট করতেছিলেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস দে ডিড। 1971-এ কে মুক্তিযুদ্ধের বিপক্ষে রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছিল তার জন্য কাউকে ভিলিফাই করা হচ্ছে না। বাংলাদেশে একটা গণহত্যা হয়েছিল এবং সেই গণহত্যার সাথে জড়িত যে সংগঠন, সেই সংগঠনের নেতাদেরকে এখনো ইসলামিক মূল্যবোধের নেতা বলে হিরো বানানোর চেষ্টা চলতেছে। এইটা আপনি করবেন আর আপনি বলবেন আপনি ছাত্রসংঘের দায় নেবেন না, এটা হইতে পারে না। ধন্যবাদ। কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনি শেষে কি যোগ করতে চান? সব শেষে রয়েছে। আমি ধরে ধরে যদি বলতে চাই, প্রথম থেকে আমার ম্যাকবলে বসু বলে দিয়েছে, তবুও আমি বলছি যে উনি যে বলছে যে ছাত্রসংঘের দায় পরবর্তীতে ছাত্র শিবির নেবে না, তাহলে বিশ্লেষণটা খুব যথার্থই হয়েছে ম্যাকবলে বসু। আমি শুধু অ্যাড করতে চাই, তাহলে এমনভাবে আমার মনে হচ্ছে যে ছাত্রলীগ
যেরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতো ক্যাম্পাসগুলোতে, ওনাদের অতীতের রগ কাটা ইতিহাসও কিন্তু আমরা ভুলিনি, এবং হাত কেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উন্মাদনা এবং উল্লাসও কিন্তু আমরা কেউ ভুলিনি, এবং এগুলো আমাদের এখন পর্যন্ত লিখিত আছে সকল জায়গায়, আপনি জানেন। এবং ওনারা যেই কথাগুলো প্রায়শই বলে যে ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে এই কাজ করছে, ভালো কাজ করছে, এই কাজ ভালো, আসলে ছাত্র শিবিরের যেই এখন যেই গৌরব বা যেই মহত্ব, যে মর্যাদা দেখাচ্ছে মানুষের সামনে, এবং যেই নিজেদেরকে মনে করছে যে সাধারণ শিক্ষার্থী গ্রহণ করেছে, এটা তো একটা মিথ্যা কথার কারণে। 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা স্বতঃস্ফূর্ত রাজনৈতিক যে ইচ্ছা, সেই ইচ্ছাটার বীজ বপিত হয়েছিল যে না, আমরা এখন অংশগ্রহণমূলক রাজনীতি ক্যাম্পাসে করতে পারবো। এই সময় ছাত্র শিবির কী করেছে? সর্বোচ্চ মিথ্যার আশ্রয় নিয়েছে, বলেছে আমরা লিয়াজু করি না, আমরা কোনো সংগঠন, জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক, বলেছে না? আপনি দেখেছেন না তাদের বক্তব্যে, তাদের প্রতিটি প্রার্থীর বক্তব্যে তো এটা ছিল যে আমরা কোনো জামাতের লিয়াজু না, আমরা জামাতের সাথে কোনো ধরনের লেজুর ভিত্তি করি না, আমরা আমাদের মতো করে রাজনীতি করি। এটা আমরা এখনো বলি, আমরা কিন্তু লেজুরভিত্তিক কোনো ছাত্র অত্যন্ত সংগঠন দুঃখের না। বিষয়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যারা ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের এইরকম সাধারণ শিক্ষার্থীরা সবাই যদি রাজনৈতিকভাবে সচেতন হতো, তাহলে নিঃসন্দেহে তাদের এই বক্তব্যটাকে তখন অ্যানালাইসিস করতো। কিন্তু 5 আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তারা বলেছে লেজুর ভিত্তি করে না, তাই সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিয়েছে। আমি বলছি নির্বাচনে কি হয়েছে না হয়েছে এটা সুস্পষ্ট, কোথা থেকে ব্যালট এসেছে, ডাকসুর বিসি সাহেব কি করেছে তখনকার সময়, তৎকালীন বিসি সাহেব, পরবর্তীতে ওনারা কি করেছে, এগুলো আমরা ওপেন বুক সবাই জানি। কিন্তু আমাদের মূল কথা হচ্ছে ওনারা যে সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা বানিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে, যেই লেজুর ভিত্তি করে না বলে বক্তব্য দিয়েছিল, তার কিছুদিন পর আপনি দেখেছেন সকল ছাত্র সংসদের নির্বাচিত বিপিজিএস এজিএসরা হেলিকপ্টারে চড়ে, বাসে না কিন্তু, গাড়িতে না, হেলিকপ্টারে গিয়ে কিন্তু খ্যাপ মারার মতো বক্তব্য বলে দাড়ি পাল্লার ভোট চেয়ে আসছে। শুধু একটা মুখে তারা এত মিথ্যা কথা বলে রাজনীতি করতে চায়। এটা থেকে আমি আমার সহ-আলোচককে বলবো, আপনারা মিথ্যার রাজনীতি থেকে বেরিয়ে আসেন, আপনারা সত্য এবং সততার সাথে, যে আপনি বারবার একটা কথা বলেছেন যে এই কাজটা করলে ছাত্রদলের রাজনীতি অসততার পরিচয় বহন করে, নো, আপনারা নিজেরা আগে সৎ রাজনীতি করতে আছেন, বাংলাদেশের মানুষকে বোকা বানানো থেকে বেরিয়ে এসে যেটা ট্রান্সপারেন্ট, যেটা প্রকৃত ছাত্র শিবির, সেটা আপনারা প্রদর্শন করুন। আমরা তো বারবারই একটা কথা বলে আছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না গেলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না গেলে কখনো বোঝা যাবে না ছাত্র শিবিরের অতীত ইতিহাস এবং ছাত্র শিবিরের ক্যারেক্টারিস্টিক্স কতটা হীন, জঘন্য। ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আমাদেরকে আজকের আয়োজন। কাজী জিয়াউদ্দিন বাসিত, রেজাউল করিম শাকিল এবং মেঘমল্লার বসু, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের কড়া আলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।